বুড়ো বয়সের ভীমরতির বদলে সুবুদ্ধি শুভবুদ্ধি জাগ্রত হয়েছে। যে কালবৈশাখী ঝড় বইবে এপ্রিলে 2026-এ, সেই ঝড় সামলে নির্বাচন হবে। যদি কেউ মনে করে নিশ্চয়ই তাকে ভোট দেবেন, কারণ মনে হলে ভোটে দাঁড়াবেন, অবাধ গণতান্ত্রিকভাবে নির্বাচন তো একেই বলে। অথচ মোহাম্মদ ইউনূস তিনি চাইছেন না আওয়ামী লীগ নির্বাচনে থাকুক। অনেকে বলছেন এসবই নাটক, তার কারণ মোহাম্মদ ইউনূস জানেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। কিন্তু মোহাম্মদ ইউনূস জানেন যত সময় গড়াবে বিএনপির টিআরপি তত নামবে, আর তত জামাতে ইসলামী এবং নাহিদ সহ অন্যান্য চালাচামুন্ডাদের যে দল, সেই দল আস্তে আস্তে করে বাড়বে। 84 বছর বয়সী মোহাম্মদ ইউনূস তার পাকা মাথায় এই কাঁচা খেলাটা খেলতে চাইছেন। হঠাৎ এখন কেন এত সম্মান? যেহেতু আইসিসিতে চিঠি যাবে, যেহেতু আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশ ইজ ফর সেল, তোমরা এসো, ঘাঁটি গাড়ো, ভারতের দিকে নজরদারি করো, আর এখানেই আমাদের আপত্তি। এই যেন একেবারে উলট পুরাণ। ইউনূস মিয়া অর্থাৎ বাংলাদেশের ইউনূস মিয়া হঠাৎ তিনি আবার ডিগবাজি খেয়েছেন। তার ভারত প্রীতি এখন ছত্রে ছত্রে। ব্যাপারটা কি? খুব রহস্যজনক। তাহলে কি ইউনূস মিয়া পাল্টে যাচ্ছেন? তাহলে কি তার মাথায় অবশেষে বুড়ো বয়সের ভীমরতির বদলে সুবুদ্ধি শুভবুদ্ধি জাগ্রত হয়েছে? অনেকে বলছেন না, অনেকে বলছেন ওই পদত্যাগের মতো আরও একটা নাটক মঞ্চস্থ করতে চলেছেন ইউনূস। সত্যি কি তাই? খতিয়ে দেখব আমরা। শুরু করছি রণক্ষেত্র। আমি ঋতব্রত ভট্টাচার্য। দেখুন, সত্যি কথা বলতে গেলে মোহাম্মদ ইউনূস তিনি জানেন যে হঠাৎ পড়ে পাওয়া 14 আনার মতো যে মসনদটা পাওয়া গেছে, সেই গদিটা যদি আঁকড়ে ধরে রাখতে হয় আজীবন, তাহলে তাকে এভাবেই চলতে হবে। একের পর এক নাটক করে যেতে হবে। তিনি একদিকে টুপি পরাচ্ছেন বিএনপিকে, একদিকে তিনি জামাতে ইসলামী এবং তার চেলাচামুন্ডা তারা যে নতুন দল করেছে তাদের উৎসাহিত করছে। তাদের বলছে তোমরা ধীরে ধীরে ওই আমাদের ছোটবেলায় একটা বিজ্ঞাপন আপনাদের সবার মনে আছে, দেখো আমি খাচ্ছি এবং বাড়ছি, ঠিক সেরকম তারা বেড়ে উঠবে। নাহিদ বেড়ে উঠবে, বলছে তুমি এখন বাচ্চা আছো, ধীরে ধীরে সংগঠনটা করো, তোমার দলটা বেড়ে উঠবে, তোমরাই একদিন বাংলাদেশের মসনদে অর্থাৎ বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবে। আবার ওইদিকে জামাতে ইসলামীকে বলছে দেখো আমি তো বড্ড বেশি জামাতে ইসলামীর পক্ষে, আমি কি করে হিন্দু সংখ্যালঘুদের নিধন করতে হয় তা তোমাদের দেখিয়েছি। আমি নিজের হাতে করছি না বটে, কিন্তু তোমাদের উৎসাহ তো দিচ্ছি, তোমাদের তো দূর থেকে আমি সাহায্য করছি। আর অন্যদিকে বিএনপিকে বলছেন না, আমার একটা নৈতিক কর্তব্য আছে যে সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয়, কোনো ধরনের যাতে অভিযোগ না আসে, সেজন্য জাতিকে তৈরি করতে হবে। জ্ঞানের ভাষণ দিয়ে তিনি বিএনপিকেও বসিয়ে রাখতে চাইছেন। আর সেনাবাহিনী যখনই বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, তখনই নাটক, এমন নাটক করছেন যেন পদত্যাগ করতে চাইছেন। তিনি বলছেন তিনি কাজ করতে পারছেন না। সব মিলিয়ে একের পর এক নাটক এখন মঞ্চস্থ হতে চলেছে এই উপমহাদেশে। নতুন একটা নাটক, সেই নাটকের নাম কি? ইউনূসের ভারত প্রীতি। সত্যি কি ভারতের বর্ষের প্রতি তার কোনো ধরন পীড়িত আছে? মনে হয় না। একবার একটু খতিয়ে দেখি। টাইমস অফ ইন্ডিয়া লিখছে বাংলাদেশ জেনারেল ইলেকশনস টু বি হেল্ড ইন এপ্রিল 2026 অ্যানাউন্সেস ইন্টারিম চিফ মোহাম্মদ ইউনূস গিভস আ ফ্যাসিস্ট রেজিম রিমাইন্ডার। এখন দেখুন, এপ্রিল মাসে 2026-এ আপনারা অনেকেই বলতে পারেন যে ডিসেম্বরের বদলে এপ্রিলে 2026-এ করলে কি অসুবিধা হয়? অসুবিধা আছে বাংলাদেশের সাধারণ মানুষ বলছেন, এমনকি সেখানকার অন্যতম রাজনৈতিক দল এবং যারা রাজনৈতিক মহলে যারা এই মুহূর্তে বিশিষ্টজন তারাও বলছেন। প্রথমত আবহাওয়া একটা খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে আপনারা জানেন কালবৈশাখী ঝড় বিখ্যাত, অনেকটা আমাদের মতোই।
যে কালবৈশাখী ঝড় বইবে এপ্রিলে 2026-এ, সেই ঝড় সামলে নির্বাচন হবে। তাছাড়া ধর্মীয় কারণও রয়েছে সেখানে। তার কারণ সেই সময় মানুষ ব্যস্ত থাকবেন এবং আপনারা জানেন সেই সময় মানুষ ধর্মীয় রীতিনীতি মানেন এবং পবিত্র একটা সময়। তা এই সময় কি নির্বাচন করা উচিত? তাছাড়া যেটা রয়েছে, ছাত্রছাত্রীদের পরীক্ষা রয়েছে, জীবনের সবচেয়ে বড় দুটি পরীক্ষা সেই সময় রয়েছে। সব মিলিয়ে সবাই বলছেন নাটক করার জন্য মোহাম্মদ ইউনূস বেছে বেছে এপ্রিল মাসটা বেছে নিয়েছেন, যাতে এপ্রিল মাসটা আবার পিছোতে পারেন। সুতরাং আগে থেকে স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছেন। Bangladesh will head the polls early April 2026, marking the country's first election since last year's mass uprising that toppled Sheikh Hasina government, interim leader Mohammad Yunus announced on Friday. গত শুক্রবার তিনি ঘোষণা করে দিয়েছেন। কি ঘোষণা করেছেন? যে এপ্রিল মাসের প্রথম দিকে বা যে কোনো একটি দিনে তিনি নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচন ঘোষণা করবেন এবং এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বাংলাদেশের অনেকেই মনে করেন ফ্যাসিস্ট সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার নাকি ফ্যাসিস্ট সরকার ছিল, তার চলে যাওয়ার পর এই প্রথম একটা নির্বাচন হবে যে নির্বাচনে জনাদেশ পাওয়া যাবে। আবার মুখে যারা বলছেন ফ্যাসিস্ট অর্থাৎ শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন, অথচ তার দলকে এই নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে চান না, বিশেষত মোহাম্মদ ইউনূস এবং তার চেলাচামুন্ডার। তারা বলছেন না, তারা ফ্যাসিস্ট সরকার চালিয়েছে, তাদের আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। কিন্তু এটাও তো একটা ফ্যাসিজম। যদি কেউ মনে করে নিশ্চয়ই তাকে ভোট দেবেন, কারণ মনে হলে ভোটে দাঁড়াবেন। অবাধ গণতান্ত্রিকভাবে নির্বাচন তো একেই বলে। অথচ মোহাম্মদ ইউনূস তিনি চাইছেন না আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এবং একটা জনমত গঠনের চেষ্টা চলছে। সুতরাং কী হিসেবে বা কোন সংজ্ঞাতে গণতন্ত্রের অবাধ সুষ্ঠু নির্বাচন হবে তা নিয়ে তো সন্দেহ থেকেই যাচ্ছে। যাই হোক, সেই সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার উল্টে যাওয়ার পর প্রথম নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন, আর সেই তারিখটাই তারিখ পে তারিখ অর্থাৎ একের পর এক তারিখ দিচ্ছে। অ্যাড্রেসিং দ্য নেশন, ইউনূস, দ্য 84-year-old Nobel Prize laureate who is leading the caretaker administration, জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথাগুলো বলেছেন। কে বলেছেন? 84 বছর বয়সের বর্ষিয়ান মোহাম্মদ ইউনূস, যিনি আবার শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি এই মুহূর্তে আমরা সবাই জানি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি জাতির উদ্দেশ্যে বলছেন এবং তিনি বলছেন, আই এম অ্যানাউন্সিং টু দ্য সিটিজেন অফ দ্য কান্ট্রি, আমি দেশের নাগরিকদের ঘোষণা করছি, তাদের জন্য তাদের প্রতি ঘোষণা করছি, that the election will be held on any day in the first half of April 2026, অর্থাৎ 2026-এর এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিনে জাতীয় নির্বাচন হবে। অনেকে বলছেন এসবই নাটক, তার কারণ মোহাম্মদ ইউনূস জানেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, আর বিএনপি যদি ক্ষমতায় চলে আসে সেক্ষেত্রে তারা তাদের শাসনভার বুঝে নেবে। তার কারণ তাদের মধ্যে যেমন অভিজ্ঞ মন্ত্রীরা রয়েছেন এবং এই মুহূর্তে সেই দেশের অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তারাই। কিন্তু মোহাম্মদ ইউনূস জানেন যত সময় গড়াবে বিএনপির টিআরপি তত নামবে, আর তত জামাতে ইসলামী এবং নাহিদ সহ অন্যান্য চেলাচামুন্ডাদের যে দল, সেই দল আস্তে আস্তে করে বাড়বে। এবং তিনি এটাও জানেন যে একটা সময় তার হাতে দরকার, তার কারণ তাকে সংবিধান পরিবর্তন করতে হবে, সংবিধান পরিবর্তন করে তাকে রাষ্ট্রপতি হতে হবে এবং রাষ্ট্রপতি হয়ে তিনি এই নির্বাচনটা পরিচালনা করবেন, অর্থাৎ দেশে যে সরকারই আসুক তিনি রাষ্ট্রপতি থাকবেন। 84 বছর বয়সী মোহাম্মদ ইউনূস তার পাকা মাথায় এই কাঁচা খেলাটা খেলতে চাইছেন। সত্যি কি পারবেন সেটা সময় বলে দেবে। এবার চলে আসি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, জার্নালিজম অফ কারেজ কি বলছে? ইলেকশন ইন বাংলাদেশ অ্যানাউন্সড বাট জাস্টিস অ্যান্ড রিফর্মস রিমেইন সেন্টার স্টেজ। জাস্টিস, বিচার আর রিফর্মস, নির্বাচন ঘোষণা করে দিয়েছেন কিন্তু উনি বারবার মুখে বলছেন বিচার, জাস্টিস, দুর্নীতির বিরুদ্ধে লড়াই,
বিচার চাই কাদের? যারা ফ্যাসিস্ট সরকার চালিয়েছে। কারা ফ্যাসিস্ট সরকার চালিয়েছে? মোহাম্মদ ইউনূস এর জন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছে আওয়ামী লীগকে। অর্থাৎ শেখ মুজিবের ছবি টাকা থেকে বাদ দাও, শেখ মুজিবের জাতির পিতা তকমা বাদ দাও, আওয়ামী লীগের নেতা কর্মীদের বেছে বেছে নিয়ে এসো, কারাগারের অন্তরালে পাঠিয়ে দাও, যাদের পাঠাতে পারছ না তাদের মেরে তক্তা করে দাও। এসবই চলছে। কার মাথা থেকে চলছে? মোহাম্মদ ইউনূসের মাথা থেকে চলছে। আর সেই জন্যে বারবার তিনি জাতির উদ্দেশ্যে জ্ঞানের কথা বলছেন। সংস্কার, কিসের সংস্করণ করবেন? কিসের সংস্কার করবেন তিনি? আপাদমস্তক একটা লোক সারা জীবন চিটফান্ডের মতো গ্রামীণ ব্যাংক চালিয়ে এসেছে, গরিব কৃষক দুঃখীদের চোখের জল পড়েছে, যিনি শ্রম আইন লঙ্ঘন করেছেন, যিনি তার দেশেই অগস্টের 5 তারিখ পর্যন্ত অথবা 4 তারিখ পর্যন্ত যিনি দোষী সাব্যস্ত হতে চলেছিলেন, তিনি নাকি হঠাৎ সমাজ সংস্করণ হয়ে উঠেছেন। কিসের সমাজ সংস্কারক? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভাবছেন নিজেকে? দ্য ইনজিউর্ড অ্যান্ড দ্য কমরেডস of those who lost their lives in the revolution would not allow the transitional government to get away with merely holding an election without advancing the causes of justice. কি বড় কথা! শুনলে মনে হয় আরে নোবেল জয়ী যা দিল এ তো কোটেশন। আজ বাদে কাল পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়বে এই কোটেশন ব্যবহার করবে। কি সুন্দর! দ্য ইনজিউর্ড অ্যান্ড দ্য কমরেডস অফ দোজ, অর্থাৎ যারা আহত হয়েছে এবং যারা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই, যারা কমরেড অফ দোজ হু লস দেয়ার লাইভস, যারা শহীদ হয়ে গেছে ইন দ্য রেভলিউশন, বিপ্লবে, would not allow transitional government to get away with merely holding an election. তারা অন্তর্বর্তী সরকারের কাছে শুধুমাত্র একটা নির্বাচন সংগঠিত করা চায় না। অর্থাৎ যারা তথাকথিত যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে যারা শহীদ হয়েছে এবং সেই বিপ্লবে যারা ইনজিওর্ড অর্থাৎ আহত হয়েছে, তারা চায় না অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র নির্বাচন করুক। উইদাউট অ্যাডভান্সিং কজেস অফ জাস্টিস, তারা চায় বিচার এবং সেটা আমায় করে যেতে হবে। মানে মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বলার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই শহীদ, যারা বীর শহীদ, যারা শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়েছে, যারা বিপ্লব ঘটিয়ে দিয়েছে, তারা শুধুমাত্র চায় না যে একটা নির্বাচন হোক। সুতরাং সেই সব শহীদের স্মৃতি, ইন দ্য নেম অফ দ্য কমরেডস, সেই সমস্ত শহীদের স্মৃতিতে এবং যারা আহত হয়েছেন তাদের অজুহাতে বলছেন শুধুমাত্র নির্বাচন করাটা আমাদের কাজ নয়, আমাদের বিচার দেওয়াটাও কাজ। বুঝতে পারছেন ব্যাপারটা? আরও সময় নিতে চাইছেন। অথচ অন্তর্বর্তীকালীন সরকার কেন গঠন হয়েছিল বাংলাদেশে? বাংলাদেশে গঠন হয়েছিল যে তারা আসবে, একটা রোডম্যাপ তৈরি করবে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল বিরোধীদের, তিনি ঠিকমতো নির্বাচন করাননি, আর তিনি নির্বাচন করাননি বলেই সেই রোডম্যাপ তৈরি করা হবে কি করে বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, কি করে জনাদেশে পরবর্তী সরকার আসে, এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রধান আশু কর্তব্য ছিল মোহাম্মদ ইউনূসের এই একটাই। অথচ তিনি জাতির উদ্দেশ্যে জ্ঞান বিতরণ করে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস এই চেয়ারে থাকতে চাইছে, অর্থাৎ গদিতে বসে থাকতে চাইছেন। তার আসল লক্ষ্য এমেরিটাস রাষ্ট্রপ্রধান হওয়ার। হবেন না বা কেন? আমি আগেও আপনাদের বলেছি নোবেল পুরস্কারটা পেয়েছেন কি করে? যদি ক্লিন্টন ফাউন্ডেশন না থাকতো, যদি তদবির না করা হতো, তাহলে শান্তির নোবেল পুরস্কার পায় মোহাম্মদ ইউনূস। আর ঠিক সেই রকম পড়ে পাওয়া 14 আনার মতো পেয়ে গিয়েছেন। নির্বাচনে না দাঁড়িয়ে রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন। আগে নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, রাজনৈতিক দল করেছিলেন, আপনারা সবাই জানেন। সেই সময় বাংলাদেশের মানুষ দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আজকে আবার এই চেয়ারে বসে গদির যে উষ্ণতা শরীরে স্পর্শ হয়েছে, এখন কিছুতেই গদি ছেড়ে নড়তে নারাজ। ফার্স্ট পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছে। কি তুলে ধরেছে? ফার্স্ট পোস্ট, Delhi think tank to move ICC against Bangladesh's Yunus. Awami League workers hacked to death in Taliban style.
খুব গুরুত্বপূর্ণ। তালিবানরা যে কায়দায় তারা খতম করত, নিকেশ করত, ঠিক একই কায়দায় আওয়ামী লীগের যারা নেতা কর্মী তাদের নিকেশ করছে কে? মোহাম্মদ ইউনূস। সেই জন্যে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক তারা বলছে আমরা সরাসরি এবার অভিযোগ জানাবো। আর দিল্লি বেস থিঙ্ক ট্যাঙ্ক দ্য রাইটস অ্যান্ড দ্য রিস্ক অ্যানালিসিস গ্রুপ, যাকে সংক্ষেপে RRAG বলে, has opened a front against Bangladesh's interim government led by Dr. Mohammad Yunus over the alleged death of 123 members of Bangladesh's Army League and its affiliated organization. অর্থাৎ এই 123 জন সদস্যকে বেছে বেছে খুন করেছে। এই খুনের জন্য কার হাতে রক্ত? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে রক্ত। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার প্রাথমিক শর্ত ছিল দেশে শান্তি প্রতিষ্ঠা করা এবং নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দুটোতেই তিনি চরম ব্যর্থ। একটাতে ব্যর্থ, আরেকটা তিনি চান না। অনেকে বলছেন না, তিনি দুটোতেই ব্যর্থও নয়, তিনি আসলে চাইছেন খুব সুসংগঠিতভাবে আওয়ামী লীগকে শেষ করতে, এবং সেই জন্যই 123 জন বাংলাদেশের আওয়ামী লীগ এবং এর বিভিন্ন যে সংগঠন রয়েছে, অনুমোদিত সংগঠন রয়েছে, তার সদস্যদের খুন করা হয়েছে। ইউনূস হ্যাজ বিন লিডিং দ্য সাউথ এশিয়ান নেশন সিন্স আওয়ামী লীগস শেখ হাসিনা ওয়াজ ousted last August following a student-led uprising. Calling Yunus government alleged action a crime against humanity, অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। কে করেছে? মোহাম্মদ ইউনূস করেছে। দি RRAG অর্থাৎ ওই বিখ্যাত গ্রুপটি, রাইট অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ, তারা বলছে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন। It would file a complaint with the International Crime Court ICC, অর্থাৎ এই ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টে তারা যাবে। এটা গেলে কি হবে? ভয়ানক ফল হবে। প্রথমত প্রশ্ন উঠবে যে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে, সে শান্তির নোবেল পুরস্কার তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে না কেন? অর্থাৎ ইউনূস মিয়ার যে এই যে এত এত কথাবার্তা, এত জ্ঞান বিতরণ করার, তার অন্যতম তকমাটা কি? নোবেল লরিয়েট। সুতরাং তাতেও হাত পড়ে যাবে, আর তাতেই প্রমাদ গুনছে মোহাম্মদ ইউনূস। এবার চলে আসি, যেই শুনেছে দিল্লি বেস থিঙ্ক ট্যাঙ্ক এগোচ্ছে 123 জন আওয়ামী লীগের এবং তাদের অনুমোদিত বিভিন্ন সংগঠনের যেসব সদস্যদের খুব নৃশংস নির্মমভাবে খুন করা হয়েছে এবং যেখানে তাকে কাঠগড়াতে দাঁড় করানো হবে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য, সেই কি করেছেন? 360 ডিগ্রি পাল্টি খেয়ে গেছেন। পাল্টি খেয়ে গিয়ে কী করছেন? এনডিটিভি ওয়ার্ল্ডে খুব সুন্দরভাবে লিখেছে, Mohammad Yunus' letter was a response to PM Modi's message conveying Eid ul-Adha greetings to Bangladeshi people and interim chief. আসলে নরেন্দ্র মোদী তিনি সৌজন্যবশত, অবশ্যই আমরা তাদের সব উৎসব, সেই উৎসবের জন্য আমরা লিখেছি ঈদ উল আধা, তার আমরা শুভেচ্ছা পাঠিয়েছিলাম। তার উত্তরপত্রকে হাতিয়ার হিসেবে ধরে নিয়েছেন মোহাম্মদ ইউনূস। কি লিখছেন যে গোটা চিঠিতে ছত্রে ছত্রে ভারত প্রীতি, ভারতের প্রতি কত তার ভালোবাসা, ওইদিকে সংখ্যালঘু নিধন হচ্ছে তারই নির্দেশে, সে বিষয়ে কিছু বলছেন না। তিনি লিখছেন মিউচুয়াল রেসপেক্ট, অর্থাৎ একে অপরকে আমরা সম্মান জানাবো। কেন ভাই, হঠাৎ এখন কেন এত সম্মান? যেহেতু আইসিসিতে চিঠি যাবে, যেহেতু আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেহেতু ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, অর্থাৎ মানবতার বিরুদ্ধে অপরাধী আপনি, সেই জন্যে শটাং 360 ডিগ্রি ঘুরে গেছেন। এটা মোহাম্মদ ইউনূসের এখন নয়, আগে আপনাদের মনে আছে বিমস্টেকে প্রায় হাতে পায়ে ধরে নরেন্দ্র মোদী ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক করেছিল সাইড লাইনে। আর সেই বৈঠকটা করেই ওখানকার রেস সচিব তারা এত মিথ্যা কথা বলে যে না আমরা এই করেছি সেই করেছি, তার দুদিন বাদেই কি হলো? তার দুদিন বাদেই ভারত বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। ওই মিটিংয়েও, বিমস্টেকের ওই মিটিংয়েও আমরা কি দেখলাম? আমরা দেখলাম একটা পুরনো ছবি বাঁধিয়ে নরেন্দ্র মোদীর হাতে দিচ্ছেন কে? মোহাম্মদ ইউনূস। দেখো আমি ওই অমুক সালে গিয়েছিলাম, তুমি আমাকে সেই সময় সম্মান জানিয়েছিলে। আরে তখন তো তোকে নোবেল পুরস্কার পেয়েছিস, তার জন্য সম্মান জানানো হয়েছে। আমি জানি অনেকে বলবেন তার 1 দশক আগে পেয়েছেন,
কিন্তু ওই নোবেল পুরস্কারের জন্যই তো সেই সম্মানটা, যে ঠিক আছে পার্শ্ববর্তী অঞ্চলে সবাই জানে কিসের জন্য নোবেল পুরস্কার, তাও একটা সম্মান দিয়েছিল, সেই ছবিটা বাঁধিয়ে রেখে দিয়েছে। বুঝতে পারছেন তো কি ধরনের পিআর চালায় মোহাম্মদ ইউনূস? শিক্ষাবিদও নয়, ইকোনমিস্টও নয়, শুধুমাত্র পিআর করেছেন, পিআর পাবলিক রিলেশন। সেই পিআর করতে 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 আজকে এই জায়গায়। এবার চলে আসি, একদিকে যেমন এরকম টিআর চলছে ভারতের সঙ্গে, অন্যদিকে কিন্তু তলে তলে তার কাজ সে চালিয়ে যাচ্ছে। কি চালাচ্ছে? দ্য হিন্দু খুব সুন্দরভাবে লিখেছে, তার রিপোর্টিংটাই পড়ছি। বাংলাদেশ ড্রপস দ্য টাইটেল অফ ফাদার অফ দ্য নেশন ফর শেখ মুজিবুর রহমান। The new notification brought on June 3rd does not refer to Sheikh Mujib as the father of the nation while referring to the war of 1971 and the role of freedom fighters. খুব গুরুত্বপূর্ণ। শেখ মুজিবুর রহমান, আমাদের দেশে যেমন আমরা মহাত্মা গান্ধীকে জাতির জনক বলি, বাংলাদেশে ঠিক তাই। দেখুন আমাদের এখানে বারবার সরকার পরিবর্তন হয়েছে, কংগ্রেস থেকে জনতা, জনতা থেকে আমরা যুক্ত ফ্রন্ট অর্থাৎ আমরা কোয়ালিশন সরকার দেখেছি, যেখানে বামপন্থীরাও ছিলেন, যেখানে পরবর্তীকালে কংগ্রেস, এবং তারপর আবার আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টি। সরকার সরকারের মতো বদলাবে, জনাদেশ যাই থাকবে বদলাবে, কিন্তু আমাদের জাতির পিতা আমরা বদলে ফেলেছি। মহাত্মা গান্ধীর ছবি আমরা টাকা থেকে সরিয়ে ফেলেছি। বরং আমরা বলবো যে সমস্ত দলগুলো সেই হিসেবে গান্ধীবাদী হিসেবে পরিচিত নয়, সেই সব দলগুলো গান্ধী এবং গান্ধীর চশমাকে আলাদাভাবে সরকারি প্রতীক হিসেবে ব্যবহার করেছে। আপনারা তো জানেন যে গান্ধীজির চশমা, সেই চশমাও বিভিন্ন শংসাপত্রে কেন্দ্র সরকার ব্যবহার করে। এটাই হচ্ছে ভারতবর্ষ, এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। আর ওরা কি করছে? ওরা এসেই অন্তর্বর্তী সরকারের অনির্বাচিত একটা রাষ্ট্রপ্রধান, সে এসে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করার চেষ্টা করছে। টাকা থেকে শেখ মুজিবের ছবি বাদ দিচ্ছে, একের পর এক তার বাড়ি ভাঙচুর করছে, মূর্তি দেখলে ভাঙছে, এবং ফাদার অফ দ্য নেশন অর্থাৎ 1971 সালে স্বাধীনতার যুদ্ধ যে সংগ্রাম হয়েছিল, যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে যে ফাদার অফ দ্য নেশন হিসেবে অর্থাৎ গোটা জাতির জনক হিসেবে শেখ মুজিবকে উল্লেখ করা হতো, সেটা মুছে দিচ্ছে। The interim government of Bangladesh changed 2022 Act and removed the mention Sheikh Mujibur Rahman as the father of the nation. The development came soon after the interim administration led by Professor Muhammad Yunus brought in a new set of currency notes that removed the image of Sheikh Mujibur Rahman. সুতরাং বুঝতেই পাচ্ছেন, কাজ একটা, সে তার নিজের কাজ করে চলেছে। এইবার চলে আসি ঢাকা ট্রিবিউন, আমাদের দেশ নয়, ঢাকা ট্রিবিউনের একটি খবরে। ইউনুস লিভস ফর লন্ডন মানডে ইভিনিং অন 4-day অফিসিয়াল ট্যুর। ভাবুন, খালি ট্যুর করে যাচ্ছে, 11টা দেশ ঘোরা হয়ে গেছে, 11টা দেশ, যেখানে আমন্ত্রণ পাচ্ছে চলে যাচ্ছে। এবার আপনারা বলবেন মোহাম্মদ ইউনুস তো বিদেশেই থাকতেন, তার এত বিদেশে যাওয়া নিয়ে কথা হচ্ছে কেন? হচ্ছে, তার কারণটা হচ্ছে এটা টাকা পয়সা না, গ্রামীণ ব্যাংক থেকে আর ওই টেলিফোন মোবাইল কোম্পানি থেকে প্রচুর টাকা মেরে দিয়েছে। টাকা পয়সার অভাব নেই, 7 পুরুষ খাবে। কিন্তু হ্যাঁ, রাষ্ট্রপ্রধান হয়ে যখন যাবেন, সেই সম্মান টাকা দিয়ে কেনা যায় না। দেখছেন না, চলে যাচ্ছে। আসলে এখন র্যাপও তৈরি করছে, বিভিন্ন দেশে যাচ্ছে। ফরাসি দেশের প্রেসিডেন্ট দেখা করতে চাননি, ওই পরিবেশ সংক্রান্ত মিটিং ছিল নিসে, বলে দিয়েছে না বাপু আমার সময় নেই তোমার সঙ্গে দেখা করা। আসলে ফরাসি দেশে দেখা করার একটা কারণ আছে, তার কারণ সেখানে ইউনুসের একটা ডেরা আছে, আস্তানা আছে। আবার দেশ থেকে পালাতে হলে তখন তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানদের যেভাবে পাত্তা দেয় সেভাবে পাত্তা দেবে না তো, সেই জন্যে আগে থেকে পিআর করে রাখছে। এখন লন্ডনে চলে যাচ্ছে। অনেকে বলে লন্ডনে এদের আত্মীয় স্বজনের ব্যবসা আছে, সেক্ষেত্রেও কোনো একটা আগ্রহ আছে মোহাম্মদ ইউনুসের। আসলে মোহাম্মদ ইউনুস তিনি ঢাকা থেকে চলে যাবেন, 4 দিন কাটাবেন, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলবেন, দেশে বাণিজ্য আনবেন,
এই রকম প্রতিশ্রুতি দিয়ে দেশটাকে আরও কতটা বিক্রি করা যায় সেটা দেখবেন। আপনারা জানেন আসলে মোহাম্মদ ইউনূস এরকম অনাথের মতো ঘুরে বেড়ান কেন? দেখুন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রপ্রধানের কাছে এই দিস্তা দিস্তা ইনভিটেশন, আমন্ত্রণপত্র আসে। আরে আমাদের সাধারণ এমপি এমএলএ তাদের কাছেই কত আমন্ত্রণ আসে, একটা আমন্ত্রণও ছাড়ছে না, চলে যাচ্ছে। এই রকম বেহায়া রাষ্ট্রপ্রধান আমাদের উপমহাদেশে খুব একটা পাওয়া যায়নি। এখন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূস কী চান? মোহাম্মদ ইউনূস একটাই জিনিস চান, তিনি চান গদিতে থাকতে। আর এই গদিতে থাকতে হলে যখন গোটা দেশ অশান্ত তখন বিদেশে ঘুরে বেড়াও, তাহলে তার আঁচ লাগবে না। টাইম কিল করো, সময় কাটাও। সময় কাটাতে কাটাতে একটা সময় আসবে যখন সংবিধানটা পরিবর্তন করে দেওয়া যাবে, নিজের রাষ্ট্রপতি হয়ে যাবেন এবং দেশে গণতান্ত্রিকভাবে সে বিএনপি আসুক আর যেই আসুক, রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি থাকবে, সংবিধান পরিবর্তন করে এটাই করবেন। আর কি করবেন? সেনাবাহিনীতে নিজের লোকেদের উঠিয়ে আনবেন, সেনাপ্রধানকে সরিয়ে দেবেন, অন্যদিকে বিএনপিকেও আস্তে আস্তে করে বসিয়ে দেবেন, তাদের উত্তেজনা প্রশমিত হবে। বিএনপির কর্মী নেতারা এই মুহূর্তে ফুটছে উত্তেজনায়, সেই উত্তেজনা স্তিমিত হবে। ওইদিকে জামায়াতে ইসলামী আর নাহিদ অর্থাৎ ওর চেলারা যে দলটা করেছে সেই দলটা আস্তে আস্তে করে শক্তিশালী হবে। আর তিনি কি করবেন? বহাল তবিয়তে গদিতে বসে থাকবে, গোটা পৃথিবী ঘুরে বিলাস ব্যসনের মধ্যে শেষ বয়সটা আনন্দে কাটাবেন। কাটান না আনন্দে, তাতে তো আমাদের কিছু বলার নেই, ব্যক্তিগত জীবন। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে ঠকিয়ে যে রাষ্ট্রপ্রধান এইভাবে ঘুরে বেড়াচ্ছেন আর সময় কাটাচ্ছেন, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের আপত্তির কোনো কারণ নেই। শুধুমাত্র আমাদের আপত্তির কারণ একটাই, এই লোকটা বাংলাদেশকে বেঁচে খেতে চায়। সেটা সেন্ট মার্টিনস দ্বীপ হোক, সেটা হিউম্যানিটেরিয়ান করিডর হোক, সেটা শুয়োরের মাংস রাখাইন প্রদেশে পাঠানো হোক, সেটা আরাকান আর্মিকে সাহায্য প্রদান করা হোক, আসলে এর ভেতরে রয়েছে বিভিন্ন বৈদেশিক শক্তি তাদের বাংলাদেশকে বলছে, বাংলাদেশে এসো তোমরা, বাংলাদেশে বিক্রির জন্য আছে, বাংলাদেশ ইজ ফর সেল, তোমরা এসো, ঘাঁটি গাড়ো, ভারতের দিকে নজরদারি করো। আর এখানেই আমাদের আপত্তি। তবে মোহাম্মদ ইউনূস যেভাবে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, অনেকে বলছেন খরগোশের মতো। খরগোশকে তাড়া করলে কি করে জানেন? খরগোশ বিপদ দেখলেই মাটিতে মুখ ঢুকিয়ে দেয়, ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না। অনেকে বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস খরগোশ, আর কচ্ছপকে সেই সমস্ত গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা খুব ধীরে ধীরে এগোচ্ছে। সবার মনে আছে তো সেই গল্পটা পঞ্চতন্ত্রে, খরগোশ আর কচ্ছপের রেসের কথা? শেষ পর্যন্ত জিতেছিল কিন্তু কচ্ছপই। আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ মানুষ, সেই সব বাঙালিদেরই জয় হবে। জয় হিন্দ।